আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ি দেশকে করেছেন গর্বিত, সম্মানিত। উমা সম্মান 2026 শুনুন আজ সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির কথা। মেদিনীপুরের মেয়ে সফল মৈত্রী পাহাড়ি, আর সেখান থেকেই পথ চলা শুরু তার। নৃত্যশিল্পকে পুজো করে মা সরস্বতীর পায়ে অঞ্জলি নিবেদন করেছিলেন তিনি। এরপর অনেকটা পথ চলা। দিল্লির বাড়িতে বসে আমাদেরকে বললেন শুরুর সেই দিনের কথা। আমি দিল্লিতে লাস্ট 30 বছর আছি, কিন্তু আমি একদম গ্রাম বাংলার মেয়ে। মেদিনীপুরে আমার জন্ম, ওখানেই আমার এডুকেশন, আমার মানে নাচের জগতে শুরু। আমি ওখানকার ছেলে মেয়েদের সাথে শুরুয়াত করি আমার জীবনে। একটা যেরকম বেঙ্গলে হয় ছোট ছোট অর্গানাইজেশন দিয়ে শুরু হয়, তো আমরা নিজেরা একটা সংগঠন তৈরি করেছিলাম, আর আজও অবধি সেই সংগঠনটাই চলে আমার। সেখানেই আমার মেইন সেন্টার। বাট যেহেতু আমি দিল্লিতে এসে গেছি, তো একটু বেশি জাস্ট এক্সপ্যান্ড করেছি আমি। বাট আমার এখনো অর্গানাইজেশন তো মেদিনীপুরেই আছে। আমি শুরু করেছিলাম মেদিনীপুরের ছেলে মেয়েদের আর ছোটনাগপুর বেল্টের নাচ নিয়ে। আমি এখন মেদিনীপুর থেকে দিল্লি আসি নাচ শিখতে, বেসিক্যালি কথক কেন্দ্রের মা মারাজির কাছে। আর কথক কেন্দ্রে একটা স্কলারশিপ পেয়ে আমি জয়েন করি। কিন্তু ওখানে না অনেক টাইম আমাদের দেখতে যেতে হতো প্রোগ্রাম। আমরা যেতাম আর কি, কামানিতে কি কখনো ওখানে অনেক বড় বড় কাজ দেখতাম। ওখানে চন্দ্রলেখাজির কাজ দেখতাম, তারপরে নরেন্দ্র শর্মার কাজ। তো কাজটা দেখে আমার না অবাক লাগতো যে এরকম কাজও হতে পারে। তখন আমার মনে হচ্ছিল যে আমি কিছু ডিফারেন্ট করব, একটা অ্যাম্বিশন আসে আমার মধ্যে। তখন আমি তো জেনারেলি শিখতে এসেছিলাম, আর মানে বাই চান্স আমি যে কাজটা নিয়ে করতাম ওখানকার মার্শাল আর্ট ফর্ম অ্যান্ড ট্রাইবাল ডান্স ফর্ম, তো সেটা আমার মনে হচ্ছিল আমি যদি লাগাই, আমি যদি ইউজ করি ক্লাসিক্যাল ডান্স ফর্মের সাথে, তো বোধহয় লোকেরা বেটার নেয়, ওদের একটা আলাদা নতুন লাগবে। তো তাই আমি এখানে আমার একটা প্রথম প্রোডাকশন করি পৌরুষ বলে। তো বাংলার যে রাইভেলস যে ডান্সটা আছে, সেটাকে একটা প্রোডাকশন যোদ্ধা করি। আর মানে আমি খুব ফর্চুনেট যে ওর মিউজিক করেছিলেন বিজয় বাবুজি, তো লোকেরা সেটা খুব পছন্দ করেছিল। আর তারপর ধীরে ধীরে আমাদের সবার একটা হার্ড ওয়ার্ক নিয়ে আমরা সবাই এগিয়ে যাই, এবং কাজটা এত লোকেদের পছন্দ হয়, একটু নতুনত্ব লাগে, তো বারবার আমাকে বিভিন্ন শহরে ডাকে, এবং আমরা ওই ধরনের কাজ আরো করি। তো লোকেদের খুব ভালো লাগে। তো তারপর আমরা দেশের বাইরেও যাই। যখন আমি প্রথমবার বিদেশে যাই, তখন আমার মনে আছে যে পুরুলিয়া, ওখান থেকে অনেক একেবারে রুরাল যে আর্টিস্টরা তারা আমার সঙ্গে গিয়েছিলেন, বাসুদেব কালিন্দিয়া। লোকেরা খুব আইসিসিআরই আমাদের পাঠিয়েছিলেন, তো লোকেরা খুব পছন্দ করেছে। তো এখানে একটা আমার জীবনের টার্নিং পয়েন্ট আছে। মিস্টার জীবন পানি তখন কথক কেন্দ্রের ডাইরেক্টর ছিলেন। তো উনি আমাকে ওনাকে অ্যাসিস্ট করার জন্য লোকতারণ বলে মিনিস্ট্রি অফ কালচারের একটা ফোক ডান্স ফেস্টিভ্যাল ওখানে নিয়ে গেছে। তখন 750 আর্টিস্ট ফ্রম অল ওভার ইন্ডিয়া, আর আমি সবে কাজ শুরু করেছি। তো উনি আমাকে ওটা দায়িত্ব দিয়েছিলেন, আর সেটাই ছিল আমার জীবনের শুরু আর কি, বড় কাজের শুরু। আর ডিপার্টমেন্ট অফ কালচারের যেহেতু প্রোগ্রাম ছিল, তো সমস্ত জোনের ডাইরেক্টররা ছিলেন, সমস্ত মিনিস্টাররা ছিলেন। আব্দুল কালাম জি তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন, উনি ইনঅগরেট করেছিলেন। তো সেইখানে যে একটা খুব বিশাল স্কেলে বড় প্রোগ্রাম লোকেরা দেখেছে, অ্যান্ড তারপর থেকে আমাকে আর পেছন ফিরে দেখতে। নৃত্যে সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন এসেছে বললেন সেই কথা। এর মধ্যে অনেক অনেক ফারাক এসেছে। আগে যখন আমরা কাজ করতাম, যেহেতু বিভিন্ন ফর্ম গুলোকে একসাথে করার কাজটা ছিল আমার বেশি, তো আমি তখন পেতাম যে ডান্সারেরা বা মিউজিশিয়ানসরা অনেক কোয়ালিটি থাকতো, তারা তৈরিই ছিল। তো এখন আমার শুধু নট ইভেন ক্লাসিক্যাল ডান্স, অন্যান্য যে ফর্ম গুলো আছে তাতেও আমি দেখেছি যে
খুব বেসিক তাদের ট্রেনিংটাই নেই এখন। কিন্তু তারা সবাই গ্রুপ বানিয়েছে, তারা কাজ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর তাদের নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। তো আমাদের টাইম অনেকটা বেশি লাগে, আর অতটা কোয়ালিটি আমরা প্রডিউস করতে পারি না। তাও আমি খুব চেষ্টা করি, সবাই জানে আমার সাথে কাজ করতে যখন আসে তো তারা নিজেদেরটা 100% দিতে হবে। তো আমি এটাই বলবো যে যদি কেউ করতে চায় কাজ, সে যদি তাকে হার্ডওয়ার্ক প্রচন্ড করতে হবে, এবং আহ, যদি আমি মনে মনে করি যে হ্যাঁ আমি একটা জায়গায় পৌঁছবো, তো পৌঁছানো যায়। আমি সেটা আমি যখন মেদিনীপুর থেকে এখানে আসি, আমার কোনো পরিচয় ছিল না, আর কোনো আমার পেছনে সাপোর্ট ছিল না, কেউ আমার জন্য একটা কথা বলার মতন ছিল না। কিন্তু সেখান থেকে আমি আজ এই জায়গাতে যখন এসেছি, আমার মনে হয় সবাই যদি চেষ্টা করে করতে পারবে। সফল মৈত্রী পাহাড়ি বিশ্বাস করেন আমি নয়, আমরাই তিনি বিশ্বাসী। তাই তো আজ বাংলার গর্ব, দেশের গর্ব, গোটা বিশ্বকে করেছেন সম্মানিত। বর্তমান দিল্লির বাসিন্দা মৈত্রী পাহাড়ি বললেন সেই কথা। আমি সবসময় মনে করি আমি নয়, আমরা। আমার মানে আমার কোম্পানি, আমার সংস্থার কাজটাই হচ্ছে একসাথে চলা। তো আমার সাথে যখন ফোক ডান্সাররা কাজ করে, তখন ওরা আমাকে নিজের মনে করে। এখানে এখন যখন কথক ডান্সাররা আমার সাথে কাজ করে, ওরা আমাকে নিজের মনে করে, এবং আমিও ওদেরকে 100% আমার মনে করি। তাই জন্য আমার মনে হয় না যে এটা কোনো, এটা আমার জন্য অনেক সহজ পথ দেখিয়েছে যে মানুষকে নিজের মতন করে যদি আমি নিতে পারি, তবে আমি আমার কাজটা করতে পারবো বলে মনে হচ্ছে। দেশ জুড়ে কাজ, নিজের হাতে বর্তমান সমাজের নারীদের নৃত্যের জগতে করে তুলেছেন এক একজনকে নক্ষত্র। রেড ফুটে একটা সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, অ্যান্ড সেটা লাইভ ডান্সাররা আছে। তো উই অল আর ভেরি ভেরি ফর্চুনেট যে আমরা ওটা করতে পেরেছি। এটা খুব ডিফিকাল্ট ছিল আমাদের জন্য, সবার জন্য, কারণ একটা হেরিটেজ সাইট, আর সেখানে সাউন্ড অ্যান্ড লাইট শো, এখানে তার আগে কখনো লাইভ ডান্সাররা বা অ্যাক্টাররা করেনি। প্রথম কথা তো আমাদের চিন্তা ছিল যে আমরা এটা করতে পারবো কিনা, পারমিশন দেবে কিনা আমরা যেটা করছি, আর লোকেরা নেবে কি। তো লাস্ট 4 ইয়ার্স এটা চলছে, এবং লোকেরা প্রচন্ড ভাবে এটাকে পছন্দ করে। ওয়ার্ল্ডের বেস্ট 5-এর সাউন্ড লাইটের মধ্যে এসেছে। আর এটা প্রডিউস করেছে সভ্যতা ফাউন্ডেশন, ডালমিয়া ভারত অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার। তো আমরা সবাই খুব খুব গ্রেটফুল, কেননা এটা শুরু হয় প্যান্ডামিকের পরে, ঠিক প্যান্ডামিকটা শেষ হয়েছে তারপরে। আর ওই সময় আর্টিস্টদের কিরকম অবস্থা সবাই আপনারা জানেন, খুব খারাপ অবস্থা তখন। আর সেই সময় যখন ওরা একটা বেসিক একটা পেমেন্ট পায় মান্থলি, আর এতজন আর্টিস্ট একসাথে, তো তাদের মধ্যে একটা আশা যায় জীবন, যে হ্যাঁ আমরাও কিছু করতে পারবো। কারণ তখন সবাই তাদের নিজেদের সেতার তবলা বিক্রি করে কিছুভাবে নিজেদেরকে সাস্টেন করার চেষ্টা করছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন ওরা একটা মান্থলি একটা 55,000 করে পাচ্ছে, তখন একটা নিজেদের মধ্যে খুব একটা চেষ্টা আসে যে হ্যাঁ আমরা করবো। কারণ মান্থলি পেমেন্ট আজ অব্দি আমার মনে হয় না এই ফিল্ডে ইন্ডিয়াতে কোথাও আছে। আর তার জন্য ডালমিয়া ভারত প্রচুর খরচা করেছে, এখনো করে যাচ্ছে, এবং এটা থেকে এতটা আর্ন হতে পারে না, কারণ মাসে 1 কোটি টাকা খরচা হয়, আর সেটা এতটা আর্ন হয় না, কিন্তু ওনারা ওটা চালিয়ে যাচ্ছে। তো এটা যেমন আর্টিস্টরা খুব মেহনত করছে, কারণ গ্রীষ্ম বর্ষা শীত প্রতিদিন 2টো করে শো, সেরকম ওনাদের মানে সভ্যতা ফাউন্ডেশনের খুব সাপোর্টও আছে। আমি কেন্দ্র সরকারের সাথে সাথে অনেক স্টেট গভর্নমেন্টের সাথে আমি কাজ করেছি। আমি প্রথম কাজ করতে শুরু করি মধ্যপ্রদেশে, আজও অব্দি আমি মধ্যপ্রদেশের অনেক বড় বড় কাজ করি। ওদের স্থাপনা দিবস 3,000-4,000 লোকেদের একসাথে কাজ নিয়ে করেছি, আর বহু বছর 5 বছর ধরে, আর আলাদা আলাদা থিমেও। ওটা খুব চ্যালেঞ্জিং, তো প্রত্যেকবার সব আর্টিস্টরা একসাথে হয়ে আমরা একটা ক্যাম্প বানাতাম। তারপরে আমরা শুরু করি রাজস্থান, হরিয়ানা অ্যান্ড ইউপি। তো আমরা প্রচুর প্রোগ্রাম স্টেটের সাথে করি। আমরা স্টেট গভর্নমেন্ট
একটা শুরু করেছি। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যখন G20 হয় ওর ওপেনিং আমরা করছি উদয়পুরে। তো ওই ওপেনিংটা এত ভালো লেগেছিল লোকে, প্রত্যেকটা স্টেট থেকে আমাদের কাছে অফার আছে, আমরা ওই রকমই শোটা চাই। তো তারপরে আমরা অনেক বেশি বিভিন্ন স্টেটে আরো প্রোগ্রাম করতে শুরু করি। তো G20 প্রথম ওপেনিংটা ছিল 250 ফিট ওয়াইড স্টেজ। প্রথম এত বড় স্টেজ আমরা পেয়েছিলাম সিটি প্যালেস উদয়পুরে, আর 750 আর্টিস্টের সাথে। তারপরে আমরা আরো অনেক G20 করেছি, এখন 12টা বোধহয় G20 করেছি, আর E20 করেছি, বিভিন্ন বম্বে, মহারাষ্ট্রের সাথে করেছি। আরেকটা আমার খুব ভালো লাগে কাজ করতে, আমরা লাস্ট 2 বছর ধরে এটা করেছি ইউপিতে দ্বীপ উৎসব, মডার্ন স্টেট সার্ভিসের সাথে এটা করি। আর মানে 25 লাখ দিয়া চারিদিকে জ্বলছে, আর রিভারের ওপর স্টেজটা বানানো হয়। ওটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স সবার জন্য, যারা দেখতে যায়, যারা পারফর্মার, যারা করে। আর ভেতর থেকে খুব ভালো লাগে যে আমরা এখানে করছি, মানে ওটার একটা আলাদা অ্যাটমসফিয়ার। ঠিক দেওয়ালির আগের দিন হয় ওটা, যোগী যে আসেন, ওটা পুরো একটা সেরিমনিটাই খুব টাচ করে আমার জন্য। ওটা খুব একটা স্পেশাল প্রোগ্রাম, যেটা আমরা করতে পারছি বলে খুব গর্বের আমার কাছে। বাঙালি তো বটেই, মানে আমি মনের প্রাণে হাতে ডালে পুরোটাই বাঙালি, এবং সবাই বলে আমার গ্রুপের আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, অ্যান্ড সেটাকে ছেড়ে আমি কোথাও নই। তবে আমার সব জায়গার লোকেরা আমার জন্য খুব প্রিয়। অ্যাজ বাঙালি আমি তাদেরকে নিজের করে নিয়েছি। আর আমি একটা কথা বলতে চাই যে আমার মনে হয় আমি আর্টের থেকে বেশি আর্টিস্টদের জন্য কাজ করি। আমার সাথে রেগুলার বোধহয় এখন 100 জনের মতো জুড়ে আছে, আর 60 রেগুলার পেমেন্ট পান, মানে মান্থলি পেমেন্ট বেসিসে 60 আর্টিস্ট, তার কোনো ফ্যামিলি। মানে এভরিডে আমাকে লিখে দিতে হয় যে আজকে একটা অ্যাপ্লিকেশন চাই, কারণ আমাকে লোন অ্যাপ্লাই করবো, আমাকে বাড়ি করতে হবে, আমার গাড়ি করতে হবে। সো সামটাইমস আই ফিল প্রাউড যে আমার এখানে কাজ করে লোকেরা বাড়ি সব করছে। আমি আগেও আপনাকে বলেছি যে এটাই আমার এখন মোটিভ, যে আর্টিস্টদের আগে কিভাবে তারা দেখছে সেটাকে, এটাকে করতে। আর্টিস্ট কমিউনিটি নিয়ে কিভাবে কাজ করতে চান তিনি বললেন সেই কথা। আমি মানে আমার একটা এখন মোটিভ আছে যে আমাদের আর্টিস্ট কমিউনিটিটা কিভাবে আগে যেতে পারে। আমি তো আমার 100 জনকে নিয়ে আমি আগে যাচ্ছি, কিন্তু এই 100 জনও যাতে এতটা ক্ষমতাশীল হয়, আরো 100 করে লোককে নিয়ে আগে যেতে পারবে, এবং তাদের পুরো একটা অর্থনৈতিক হেল্প করতে পারবে, সেটা আমার প্রথম এম। আর আমি খুব ভালো লাগে যখন আমার মনে হয় যে আমার এখানে কাজ করে আর্টিস্টরা বাড়ি আর নিজেদের পরিবার চালাতে পারছে। আর অনেক ডান্সারেরা আছে যারা পুরো ফ্যামিলি, অনেক মেয়েরা আছে যাদের ফ্যামিলিতে অনেক রকমের প্রবলেম আছে, শুধুমাত্র এই আর্নিংটা দিয়েই তাদের পরিবার চলছে। তো সেটাতে আমার নিজের খুব শান্তি, খুব ভালো লাগে, আর মনে হয় এটাই আমার কাজ করে এগিয়ে যাওয়ার একটা শক্তি। এরই ফাঁকে তিনি আমাদের বললেন বর্তমান প্রজন্মকে তিনি কি বলতে চান, অর্থাৎ যারা এই নৃত্যের জগতে আসতে চায় তাদের জন্য কি বার্তা দিলেন মৈত্রী পাহাড়ি, শুনুন। অভিভাবকদের আমি একটাই কথা বলবো যে যদি বাচ্চারা নিজে থেকে চায় যে হ্যাঁ আমি করব, তবেই তাকে সেটা করা উচিত। যার যেটা ভেতর থেকে আসে, নিজের পছন্দ করে, হ্যাঁ একটা গাইডলাইন ডেফিনেটলি দিতে হয়, কিন্তু যদি সে না চায় সেটা করতে, তার উপর প্রেশার দেওয়া উচিত। আমি আজকের দিনে এত চারিদিকে এত কিছু হচ্ছে, বাট আমার বেসিক্যালি বলা উচিত, বলতে চাই আমি, যে প্যারেন্টিং এর আমাদের একটা বেসিক প্রবলেম আছে, যে আমরা খুব বেশি বাচ্চাদের উপর চাপিয়ে দিই। একটু কিছু সেখান থেকেই যখন বাচ্চারা সরে পায় না, তখন তারা ফ্রাস্ট্রেশনে চলে যায়।
তাই জন্য আমাদের দেখতে হবে যে বাচ্চা যেটা চায় সেটা কিভাবে আমরা আগিয়ে দিতে পারি। আর যদি সেটাকে আমরা আগাতে পারি তাহলে ডেফিনেটলি সে আগে সাইন করবে, যেই লাইন। মনে প্রাণে বাঙালি, দেশ জুড়ে কাজ এবং সেই দেশকে বিদেশের দরবারে সম্মানিত। তাই তো আজও মনে প্রাণে বাঙালি থেকে গেছেন তিনি। আমি মনে প্রাণে মাছে ভাতে যেন বললেন, একেবারে বাঙালি, আজও বাঙালি এবং সারা জীবন বাঙালি থাকবো। আমার গ্রুপের সবাই মনে করে, তারা বুঝতে পারে যে বাংলা ভাষায় আমি ম্যাক্সিমাম কথা বলি, লেগে গেলে বাংলায় বলি। আর তারা সবাই বোধহয় বুঝতে পারে বাঙালি। তো আমি বাঙালি বলে নিজে খুব গর্বিত। সারা পৃথিবীতে আমি নিজেকে বাঙালি বলেই পরিচয় দিই। আর আমার কাছে সমস্ত প্রদেশের লোকেরা কাজ করে, তো সেটাকে আমি একটা পজিটিভ ওয়েতে নিই যে আমরা সবাই এক। আর আমি বারবার বলছি, আমি আর্টের থেকে আর্টিস্টদের জন্য কাজ করি। আমার মনে হয় যে একটা আর্টিস্ট যদি তার ফিউচারটা দেখতে পায় তবেই আমাদের আর্টটা বেঁচে থাকে। তাই আমার আর্টিস্টদেরকে একটা এস্টাবলিশ করা, আর্টিস্টদেরকে একটা প্রফেশনালি এগিয়ে নিয়ে যাওয়া এখন একটা দায়িত্ব বলে মনে হয়। শুনলেন মৈত্রী পাহাড়ির কথা। এইভাবেই আমরা অর্থাৎ দিশা শক্তি নিউজ এবং লেরভিদিম দিল্লির যৌথ উদ্যোগে এইবার উমা সম্মান 2026 আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়িকে আমরা সম্মানিত করতে চলেছি। উমা সম্মান, লড়াকু মহিলাদের কুর্নিশ।